আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমারও তাই মনে হয়। বললাম এমন সময় যখন কিনা একটু সুন্দর মুহূর্ত শুরু হচ্ছিল, আর ওই সময় তিয়াসটা উফ। রাতে ঘুমানোর সময়ও আহনাবকে একই রকম পাগলামি করতে দেখা গেল। মাঝখানে কোলবালিশ রেখেছে। সে রাগি রাগি চেহারা বানিয়ে বলল, তোমার ভাতিজাকে রাখতে পারলে ভালো হতো, তাহলে এই গোলবালিশটার আর প্রয়োজন হতো না। আপনি কি এর জন্য রেগে আছেন? না না, রাগ করবো কেন? পটি কি আর সময় অসময় হিসেব করে আসে নাকি? তাহলে এমন কেন করছেন বুঝতে পারছি না। এখন বুঝতে হবে না, সময় হলে বুঝবে। ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়, জানো না? আমি আবার অধৈর্য হলাম কখন? শুয়ে পড়ুন, আমি লাইট নিভিয়ে দিচ্ছি। অর্ষা লাইট নিভিয়ে এসে নিজেও শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ করে শুয়ে থেকে বলল, একটা কথা বলি। হুম। আপনি হঠাৎ করে এতটা পরিবর্তন কেন? আহনাপের রাগ বেশি, জেদ বেশি। মেজাজ খারাপ হতে সময় লাগে না। এবারেও তাই হলো। অর্ষার এমন কথা শুনে মেজাজ ছুটে গেল তার। এভাবে কেন বলছো? আমার পরিবর্তন কি তোমার পছন্দ হচ্ছে না? একটা মানুষ কি সবসময় একরকম থাকে? আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনিতেই জিজ্ঞাসা করলাম। এই জন্য বারবার? যাই হোক, ঘুমাও। আহনাব অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নেয়। মানুষটা যে কেন এমন, আজকেও তাহাজ্জুদ নামাজ পড়ার সময়ে আহনাবেরই আগে ঘুম ভেঙেছে। আহনাব অর্ষাকে উঠিয়ে নিচে অজু করতে চলে যায়। নামাজ পড়া সেহেরি সব কিছু কেমন যেন গম্ভীর হয়েই শেষ করল। ঘুমানোর সময়ও তেমন কথা বলল না। দিনে আহিলকে নিয়ে অফিসে গেল। 2 দিন আহনাব এভাবেই পার করল। তার এমন ব্যবহারে অর্ষা রীতিমতো বিরক্ত হয়ে গেছে। সব সময় এক পাক্ষিকভাবে শুধু সেই রাগ দেখাবে। রাতে নামাজ পড়ে আহনাব মাত্র বাড়িতে ফিরেছে। ঘরে আসার আগে রেনুকে বলেছে 1 কাপ চা দিয়ে যেতে। রেনুর বদলে চা নিয়ে এসেছে অর্ষা। আহনাব গম্ভীর হয়ে থাকলেও অর্ষার সাথে স্বাভাবিক ব্যবহার করে, স্বাভাবিকভাবেই কথাবার্তা বলে, যেন কিছুই হয়নি। অন্যদিকে আহনাবের এড়িয়ে চলাটা অর্ষার সহ্য হচ্ছে না। কষ্ট হয়, খারাপ লাগে। সেও চেষ্টা করে নর্মাল থাকার, নর্মাল ব্যবহার করার, কিন্তু সবার পক্ষে তো আর সব কিছু সম্ভব হয়ে ওঠে না। অর্ষাও ঠিক এরকম ব্যতিক্রম। আহনাব চায়ের কাপ নিয়ে চুমুক দিল। জিজ্ঞেস করল, নামাজ পড়েছো? অর্ষা ছোট করে বলল, হুম। তাহলে আর জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো। একটা কথা বলতাম। বলো। ভাইয়ার কাছে যাব কাল, কয়দিন থাকবো। কোনো দরকার? ইচ্ছে হয়েছে। আচ্ছা। আহনাব বাধা দিল না। তার মানে অর্ষার যাওয়া হচ্ছে। সে মূলত 2 কারণে যেতে চাচ্ছে। প্রথমত, ভাইয়ের সাথে আগে কেয়ার সম্পর্কে কথা বলতে হবে, বোঝাতে হবে। আর দ্বিতীয়ত, সে আহনাবের থেকে একটু দূরেই থাকতে চাইছে। মনকে নিজের আয়ত্তে আনার জন্য কিছু সময়ের জন্য চোখের আড়াল হওয়া প্রয়োজন। সে ঘুমোতে যাওয়ার পূর্বে রুহুল আমিনকে ফোন করে তার যাওয়ার কথা বলে দিয়েছে। পরের দিন অর্ষাকে বাড়িতে রেখে এলেন জহির চৌধুরী। ফিরে আসার সময় বারবার করে বলেছেন, বেশি দিন কিন্তু থাকা যাবে না, জলদি বাড়ি ফিরে আসতে হবে। অর্ষা মৃদু হেসে সায় দিয়েছে। বাড়িতে পৌঁছিয়ে আহনাবকেও ফোন করে জানিয়ে দিয়েছে। এরপর সারাটা দিন আহনাবের ফোনের অপেক্ষা করেছে। কুসুমের সঙ্গে হাতে হাত কাজ করলেও তার মনটা পড়েছিল ফোনের ওপর। কখন ফোনটা বেজে উঠবে আর কখন সেই কাঙ্ক্ষিত মানুষটি ফোন করবে। সন্ধ্যায় ইফতারের পর আহিলের ফোন এলো। অর্ষা ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল, কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? ইফতার করেছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ইফতারও করেছি। তোরা সবাই ইফতার করেছিস? হ্যাঁ, কি করিস এখন? কিছুই না রে, তিয়াশাকে নিয়ে বসে আছি। তোর প্রেম কেমন চলছে? কিসের প্রেম? আমি প্রেম করি নাকি? সকালের সাথে তাহলে কি চলে? আরে ধুর, পাগল একটা মেয়ে, বাচ্চা তো, বোঝে না কিছু। তোর চেয়ে বেশি বোঝে। এমনিতেই তো মেয়ে ভালো, তাহলে সমস্যা কি? ভালো লাগে না এসব, প্যারা লাগে। রিলেশন একটা করেই শিক্ষা হয়ে গেছে। অর্ষা শব্দ করে হেসে বলে, সবাইকে আর একরকম হয় নাকি?
তাছাড়া এখন অনেক কিছুই বদলে গেছে। সকালের সাথে তোর কথা হয়? না, প্রথম রোজায় রাতে ফোন দিয়েছিল, আমি কথা বলিনি, কেটে দিয়েছি। নাম্বার মনে হয় রেশমি দিয়েছে। বেয়াদবটার জন্য আমি ফেঁসে গেছি। কথা বলিস, একটু কথা বললে তো আর সমস্যা নেই। ও তোকে আর জ্বালাবে না। তুই কি করে জানলি? কথা হয়েছিল ওর সাথে। ও স্বাভাবিক কন্ট্যাক্ট রাখতে চাইলে তুইও রাখ, নয়তো জ্বালাবে আর তুইও চলবি। আহিলও এবার হেসে বলে, আচ্ছা বলবো। এটা সত্যি কথা বলবি? কি? সকালকে তোর মন থেকে কেমন লাগে? মিথ্যে বলবি না কিন্তু। আহিল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল। খারাপ না, ভালোই। অর্ষার ফোনে তখন আহনাপের কল আসে। ওয়েটিং পেয়ে কল কেটে দিয়েছে ইতিমধ্যেই। অর্ষা আহিলকে বলল, তোর ভাই ফোন দিয়েছে। আচ্ছা কথা বল, আমি একটু গেম খেলি। ওকে। ফোন রেখে সে আহনাবকে কল করে। আহনাব কল কেটে দিয়ে ব্যাক করলো। সরাসরি জিজ্ঞেস করলো, কেমন আছো? অর্ষা অবাক হয়। সে ভেবেছিল আহনাব আগে জানতে চাইবে কার সাথে সে কথা বলছিল, কিন্তু সে এটা কথা বলার মাঝখানে একবারও জিজ্ঞেস করলো না। দুজনের মধ্যে কথাও হলো ফরমাল, কি করো, খেয়েছো, বাড়ির সবাই কেমন আছে, এইটাই। এতে অর্ষার অভিমান যেন তরতর করে আরো বাড়তে থাকে। রোজার মাস বলে রুহুল অফিস থেকে আগেই বাড়িতে ফেরে। 3টায় ছুটি। অর্ষা অপেক্ষা করছিল ভাইয়ের জন্য। দুদিন ধরে কেয়ার কথা বলার চেষ্টা করছে, কিন্তু সাহসেই কুলোচ্ছে না। কুসুমও চাই অর্ষা বলুক, রুহুলকে রাজি করাক। আপন বোন তো, ভালোবাসা বা টান একটু হলেও তো আছে। বিকেলে রুহুল বাড়িতে ফিরল তো ঠিকই, তবে ভীষণ ব্যস্ত দেখালো তাকে। অর্ষা আর কুসুমের উদ্দেশ্যে তাড়া দিয়ে বলল, দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। অর্ষা বলল, হঠাৎ কোথাও যাবে? আর বলিস না, আমার এক বন্ধু নাকি আজ বিবাহ বার্ষিকী। বাড়িতে ছোটখাটো আয়োজন করেছে। আমার কাছের বন্ধু যারা আছি সবাইকে নাকি যেতেই হবে। এত করে বললো, না গেলেও এখন যাচ্ছে, তাই একটা অবস্থা হয়ে যাবে। হাতের অবস্থা খুব একটা ভালো নয়, কি যে করি। একেবারে খালি হাতে কি যাওয়া যায় বল? শেষ কথাটা একটু মিনমিন করে চিন্তিত হয়েই বলল রুহুল। অর্ষা ঘরে গিয়ে ব্যাগ থেকে নিজের জমানো টাকা নিয়ে এলো। প্রায়ই আহনাব, আহিল, আমিনা বেগম, শহীদ চৌধুরীও ওকে টাকা দেন কিছু কিনে খাওয়ার জন্য। ওর বারণ কেউ কখনো শোনেও না। অর্ষার কখনো একা বাইরে যাওয়ার প্রয়োজন হয় না, কিছু কেনারও প্রয়োজন হয় না। বাড়িতে কাউকে বললেই তারা এনে দেয়, তাই টাকাগুলো অক্ষত অবস্থাতেই থাকে। 4,500 টাকা রুহুলের হাতে দিয়ে বলল, খালি হাতে যাওয়ার দরকার নেই, যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যেও। রুহুল খুশি হয়ে অর্ষার মাথায় হাত বুলিয়ে দিল। টাকাগুলো নিয়ে বলল, যা এবার রেডি হয়ে নে। আমি যাব না ভাইয়া, তোমরা যাও। রোজা রেখে কোথাও যেতে ইচ্ছা করছে না। আমরা রাতে ফিরবো না আজ, তুই একা থাকবি নাকি? তাতে কি হয়েছে? দরকার হলে পাশের বাসার টুম্পাকে এনে আমার সাথে রাখবো। না না, তুইও চল। রুহুল অনেক চোরাচুরি করার পরও অর্ষা যেতে রাজি হইল না। অগত্যা রুহুলকেও হার মানতে হইল। যাওয়ার আগে টুম্পার মাকে বলে গেছে টুম্পাকে যেন আজ অর্ষার সাথে থাকতে দেয়। অর্ষার মনটা একটু খারাপই হলো। আজও কেয়ার বিষয়টা ভাইয়াকে জানানো হলো না। একার জন্য আজ আর ইফতার বানালো না অর্ষা। আজানের একটু আগ দিয়েই বাটি ভর্তি ইফতার নিয়ে টুম্পা বাসায় এসে পড়ে। মেয়েটা ছোট মোটো, ক্লাস 8-এ পড়ে এবার। অর্ষার দারুণ ভক্ত। টুম্পা রুমে যেতে যেতে বলল, তুমি তো বাসায় যাবে না, তাই মা ইফতার পাঠিয়ে দিয়েছে। এগুলো আনার কি দরকার ছিল? ঘরে তো ফলমূল, রান্না করা খাবারও ছিল। দরকার ছিলই, তুমি আর আমি একসাথে ইফতার করব। দাঁড়াও, আমি অজু করে আসি আগে। দুজনে একসাথে ইফতার করে, একসাথে নামাজ পড়ে। আহনা প্রতিদিন শুধু নিয়ম করে একবার ফোন দেয়, খোঁজ খবর নিয়ে আবার রেখে দেয়। আজ এখনো ফোন করেনি, কখন করবে কে জানে। অর্ষা আর টুম্পা শুয়ে শুয়ে গল্প করছিল। দুজনের গল্প করতে করতে ফের এশার নামাজেরও সময় হয়ে যায়। টুম্পা শুধু এশার আর বিতরের নামাজ পড়ে শুয়ে পড়ে। অর্ষা তারাবির নামাজ পড়ছে। বাইরে তখন প্রচণ্ড বাতাস বইছিল, ঝড় হবে বোধহয়। টুম্পা উঠে গিয়ে সব জানালাগুলো ভালো করে বন্ধ করে, দরজাও ভেতর থেকে লাগিয়ে দিল। মাঝ রাস্তায় যে আহনাবকে বৃষ্টির কবলে পড়তে হবে তা কে জানতো। অবশ্য সে এতে রাগ করল না। রহমতের বৃষ্টি, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে।
সে গাড়ি থামিয়ে জানালা দিয়ে বাইরে হাত বাড়ায়। বৃষ্টির পানি ছুঁয়ে মনে মনে আল্লাহকে বলে, সব ঠিক করে দিও আল্লাহ, মনে একটু প্রশান্তি দাও। অর্ষা এই বাড়িতে আসার পর থেকে বুকটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। রাগ জেদ কোনোটাই নিজের আয়ত্তাধীন রাখতে পারেনি। তাই তো সব কিছু তুচ্ছ তাচ্ছিল্য করে অর্ষাকে এক পলক দেখার জন্য ছুটে চলে এসেছে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর যেতে যেতেই অনেকটা ভিজে গেছে আহনা। হাত দিয়ে শার্টে লেগে থাকা পানি ঝেড়ে চুলগুলোও হাতের সাহায্যে ঝেড়ে নেয়। কিছুক্ষণ ইতস্তত করে দরজায় নক করে। কয়েক সেকেন্ড বাদেই দরজা খুলে দেয় টুম্পা। আহনাব টুম্পাকে চেনে না, তাই সে চুপ করে তাকিয়ে রইল। টুম্পা উৎসাহিত হয়ে বলল, দুলাভাই আপনি? তোমায় তো চিনলাম না। চিনবেনও না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি অর্ষা আপুর হাজবেন্ড। আহনাব মৃদু হাসল। টুম্পা বলল, আগে ভেতরে আসেন। আহনাব ভিতরে ঢুকতে ঢুকতেই বলল, বাসার বাকিরা কোথায়? সবাই দাওয়াতে গেছে। আপু ওই রুমে নামাজ পড়তেছে। ও আচ্ছা, এবার তোমার পরিচয় দাও শুনি। আমার নাম টুম্পা। ওই যে পাশের বাড়িটা দেখছেন, ওই বাসায় থাকি। ভাইয়ার ভাবি তো আজ রাতে ফিরবে না, তাই আমি থাকতে এসেছিলাম। এখন তো আপনি এসে পড়েছেন, আমি চলে যাই। না না, তুমি বৃষ্টির মধ্যে কোথায় যাবে? থাকো তুমি, সমস্যা নেই। কিছু হবে না, ছাতা নিয়ে এক দৌড়ে চলে যাব। কোনো দরকার নেই, তুমি থাকো। টুম্পা আহনাবের কথা শুনল না। সে রুমে থাকা ছাতাটি নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো। আহনাব বারান্দায় দাঁড়িয়ে থেকে বলল, তুই যাও, আমি এখানে দাঁড়িয়ে আছি। টুম্পা হেসে বলল, আপনি অনেক ভালো দুলাভাই। আহনাব মৃদু হাসল। যতক্ষণ না টুম্পা বাড়ির ভেতর প্রবেশ করলো ততক্ষণ আহনাব বারান্দাতেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির শব্দের কারণে আহনাব এবং টুম্পার কথোপকথন অর্ষা শুনতে পায়নি। তবে নামাজের মাঝেও আহনাবের আগমন সে টের পায়। বুকের ভিতর চিনচিনে ব্যথাটা শুরু হয়। আহনাবের পারফিউমের মিষ্টি ঘ্রাণটা নাকে প্রবেশ করছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে একবার জড়িয়ে ধরতে। সে মনকে ধাতস্থ করল, পুনরায় নামাজে মনোযোগ দিল। অন্যদিকে অস্থির চিত্তে রুমের মাঝে পায়চারি করছে আহনাব। অর্ষার নামাজ শেষ হওয়ার অপেক্ষা করছে। অর্ষা যখন নামাজ শেষ করে এলো তখন আহনাবের সব কিছু গুলিয়ে যাচ্ছে। যা বলবে বলে ভেবে এসেছিল সব ভুলে গেছে। জড়িয়ে ধরার আকুল আবেদন মনে প্রাণে জাগ্রত হলেও বাস্তবিকভাবে সেই আবেদন সে রক্ষা করতে পারছে না। এদিকে টানা দুদিন পর আহনাবকে দেখে অর্ষার বুকের ভিতর যেই কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে সেটা জড়িয়ে না ধরা অবধি থামবে না। তবুও দুজনেই দুজনের সামনে নিজেদের স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলো। প্রথম কথা অর্ষাই বলল, জিজ্ঞেস করলো, হঠাৎ এত রাতে? আহনাব আমতা আমতা করে বলল, আসলে জরুরি একটা কাজে এদিকে আসতে হয়েছিল, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। ও খেয়েছেন? না, আজ অফিসে কাজ ছিল তাই বাসায় ইফতারও করা হয়নি। এখন সোজা অফিস থেকে এখানে এসেছি। জরুরি কাজে এসেছিলেন বললেন একটু আগে। নিজের কথায় নিজেই ধরা পড়ে গেছে আহনাব। কি বলবে বুঝতে পারছে না। উপস্থিত কোনো বুদ্ধি এখন মস্তিষ্কে হানা দিচ্ছে না। উত্তরের অপেক্ষায় অর্ষা তাকিয়ে রয়েছে। আহনাব হাসার চেষ্টা করে বলল, এখান থেকে ওই কাজে যাব। ও তাহলে ডিনার করে যান। আচ্ছা। অর্ষা খাবার গরম করতে চায়। আহনাব ওয়াশরুমে চায় ফ্রেশ হতে। নিজেই নিজেকে ইচ্ছে মতো বকছে সে। নিজেকে বলছে, আহনাব, গাধা বোকা, তুই কি করতে এসেছিস আর কি করছিস? এত ভয় কেন পাচ্ছিস তুই? নার্ভাসই বা কেন হচ্ছিস বুঝতে পারছি না। অর্ষা তোর জন্য কোনো পরনারী নয়, সে তোর বিয়ে করা স্ত্রী। তার কাছে আবার সংকোচ কিসের? এখনই যা, গিয়ে শক্ত করে জড়িয়ে ধরবি, কপালে চুমু খেয়ে বলবি ভালোবাসি। বুঝেছিস? সময় নষ্ট করিস না, যা। মনের জোরে সে ফ্রেশ না হয়ে রুমে ফিরে এলো। অর্ষা খাবার সাজাচ্ছিল। আহনাবকে দেখে বলল, ফ্রেশ হননি এখনো? তোমার সাথে আমার কিছু কথা আছে। অর্ষা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি? পুনরায় সব ঘেটে গেছে আহনাবের। মুখ দিয়ে কাঙ্ক্ষিত কথাগুলো বের হলো না। গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বলল, একদিন চলো কোথাও ডিনারে যাই। অর্ষা ভাবলে শীন হয়ে বলল, আচ্ছা। মনে মনে আবারও আহনাব নিজেকে বকতে লাগলো। জিদ্দে ফ্রেশ না হয়ে খেতে বসলো।
অর্ষার রান্নার হাত ভীষণ ভালো, কিন্তু এত ভালো খাবারও এখন তার ভালো লাগছে না। তিতকুটে লাগছে সব কিছু। মনটা অস্থির হয়ে আছে, বুকটা অস্থির হয়ে আছে অর্ষার স্পর্শ পাওয়ার জন্য। এসব কি তবে কিছুই হবে না? ভালোবাসা লুকায়িতই থাকবে? কোনো রকম খাওয়া শেষ করলো আহনাব। ওদিকে অর্ষার মাঝেও অস্থিরতা কাজ করছে। যত চাই হোক না কেন সে তো আহনাবকে ভালোবাসে, কিন্তু আর যেচে সে নিজেকে ধরা দেবে না। এতটা মূল্যহীন সস্তাও সে নয়। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, তবে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অর্ষা বলল, গেলে এখনই চলে যান, পরে কিন্তু আবার জোরে বৃষ্টি শুরু হবে। অর্ষার কথায় আহনাব ভীষণ কষ্ট পেল। কিরকম নিষ্ঠুরের মতো করে বলল চলে যেতে। একটুও কি মায়া লাগে না? ওনা বলে ভালোবাসে, তাহলে কি করে ভালোবাসার মানুষটিকে আবার চোখের আড়াল হতে বলে? আহনাবের অভিমান হলো। পাহাড় সমান নয়, সমুদ্রও সমান নয়, এক আকাশ সমান অভিমান নিয়ে সিদ্ধান্ত নিল সত্যিই সে চলে যাবে, কিছুই বলবে না। খাটের ওপর থেকে ওয়ালেট আর ফোন নিয়ে যাওয়ার পূর্বে বলল,